ব্যাংকে আপনার টাকা আছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটা বড় সতর্কবার্তা। আপনি হয়তো ভাবছেন আপনার কষ্টার্জিত টাকা ব্যাংকে নিরাপদ আছে, কিন্তু বাস্তবতা হলো দেশের পুরো ব্যাংকিং সেক্টর এখন মাত্র 6টি বড় গ্রুপের হাতের পুতুল। আপনার আমানত দিয়ে তারা কিভাবে নিজেদের ব্যবসার চাকা ঘোরাচ্ছে এবং কিভাবে টেকনিক্যালি ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিচ্ছে, আজকে আমরা সেই সত্যটাই উন্মোচন করব। একটু ঠান্ডা মাথায় ভাবুন, ভারতে 12টি সরকারি আর 21টি প্রাইভেট ব্যাংক নিয়ে এত বড় দেশ চলছে, আর আমাদের ছোট্ট বাংলাদেশে শিডিউলড ব্যাংক কতটি জানেন? 63টি। এত ব্যাংক পৃথিবীর খুব কম দেশেই আছে, তবুও এখানে আপনার টাকা নিরাপদ নয়। কেন? কারণ এই দেশে ব্যাংকের মালিক কোনো পেশাদার ব্যাংকার নন। মালিক হলেন গার্মেন্টস ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী বা পাওয়ার প্ল্যান্টের মালিক। আপনি টাকা রাখেন নিরাপদ ভেবে, আর তারা সেই টাকা দিয়ে নিজেদের অন্য ব্যবসা খোলেন। অথচ আমেরিকা বা ভারতের মতো দেশগুলো 100 বছর আগেই এই বিপজ্জনক মডেল বাতিল করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো এই মডেলই বিট দাপটে চলছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্টই বলছে দেশে 43টি প্রাইভেট ব্যাংক মানে হলো 43টি ব্যবসায়ী পরিবার। এখানে জেপি মর্গান বা HSBর মতো কোনো ডেডিকেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নেই যারা শুধু ব্যাংকিংই করে। এখানে সবার প্রধান ব্যবসা অন্য কিছু। ব্যাংকিং হলো তাদের সাইড বিজনেস। এখন প্রশ্ন হলো, ব্যাংকারের কাজ রিস্ক কমানো আর ব্যবসায়ীর কাজ রিস্ক নেওয়া। যখন রিস্ক নেওয়া লোকের হাতে রিস্ক কমানোর দায়িত্ব দেবেন, তখন তো দুর্ঘটনা ঘটবেই। বাংলাদেশ ব্যাংক 2024 সালের জুনে জানিয়েছে দেশে অফিসিয়ালি খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের প্রায় 36%। খেলাপির বিচারে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ঠিক পরেই। আমেরিকার খেলাপি ঋণ যেখানে মাত্র 1.5%, সেখানে আমাদের 36%। এমনকি মূলধন পর্যাপ্ততা অনুপাত, যেখানে ব্যাংকের সুরক্ষার জন্য অন্তত 10% থাকা উচিত, বাংলাদেশে তা -2.64%। অর্থাৎ 19টি ব্যাংক মিনিমাম পুঁজিও ধরে রাখতে পারছে না। টেকনিক্যালি তারা দেউলিয়া। এই ধ্বংসযজ্ঞ একদিনে হয়নি। 2017 সালে ব্যাংক কোম্পানি আইন বদলে এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা 2 থেকে বাড়িয়ে 4 জন করা হলো, আর মেয়াদ 6 বছর থেকে বাড়িয়ে 9 বছর করা হলো। ফলে পুরো ব্যাংক এক পরিবারের পকেটে চলে গেল। আইন বদলানোর পর শুরু হলো আসল খেলা। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দখল নেয়। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ইসলামী ব্যাংকের মোট ঋণের 47%, অর্থাৎ প্রায় 75,000 কোটি টাকা একা এস আলমের বিভিন্ন কোম্পানি নিয়ে নিয়েছে। আপনি 5 লাখ টাকা লোনের জন্য গেলে ব্যাংক জমি, চাকরি, বিয়ের সার্টিফিকেট পর্যন্ত চায়, আর এরা ভুয়া কাগজ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বের করে নেয়। বাংলাদেশ ব্যাংকের নথিতে স্পষ্ট নাম আছে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা এবং ওরিয়ন। এই 6টি গ্রুপের কাছে আজ পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি। অন্যান্য দেশে একে বলে রিলেটেড পার্টি লেন্ডিং, মানে নিজের ব্যাংক থেকে নিজের কোম্পানিকে ঋণ দেওয়া। এটা কেন চরম খারাপ? কারণ এতে কোনো সঠিক মূল্যায়ন হয় না, তদারকি হয় না, আর টাকা খেলাপি হলেও ব্যাংক নিজের কোম্পানির বিরুদ্ধে মামলা করে না। ভারতের দিকে তাকান। 1969 সালে ইন্দিরা গান্ধী 14টি ব্যাংক জাতীয়করণ করে নিয়ম করেছিলেন যে টাটা, বিড়লা, আম্বানিদের মতো বড় ব্যবসায়ীরা ব্যাংকের প্রধান মালিক হতে পারবে না। আমেরিকা 1933 সালে মহামন্দার পর রুজভেল্টের আমলে আইন করেছে টেসলা, মাইক্রোসফট বা গুগলের মতো কোম্পানি কখনো ব্যাংক খুলতে পারবে না, কারণ ব্যবসায়ী ব্যাংক চালালে সে নিজের ব্যবসাতেই টাকা ঢালবে। বিশ্ব এই সত্য বুঝেছে, আমরা কেন বুঝছি না? এখনই যদি এই খাতকে বাঁচাতে হয়, তবে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, ব্যাংক মালিকানা আলাদা করতে হবে। ব্যবসায়ীরা সর্বোচ্চ 10% শেয়ার কিনতে পারলেও বোর্ডে বসতে পারবে না। দ্বিতীয়ত,
পরিবারতন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে। তৃতীয়ত, ব্যাংকের সংখ্যা দ্রুত কমাতে হবে। 63টি ব্যাংকের কোনো প্রয়োজন নেই। দুর্বল ব্যাংকগুলো একীভূত বা বন্ধ করতে হবে। ব্যাংক কোনো ব্যবসায়ীর পকেটের টাকা নয়, ব্যাংক হলো জনগণের আমানত ও ভরসার জায়গা। ভরসার জায়গাটা যখন কারো ব্যক্তিগত পকেটে চলে যায়, তখন 63টি ব্যাংক থাকলেও দেশ কার্যত ব্যাংকহীন হয়ে পড়ে।